হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং অলরেডি আগের যে ভিডিওটি ছিল নগ্নবীজি উদ্ভিদ নিয়ে এবং সাইকাস নিয়ে, সেই ভিডিওটি দেখে ফেলেছো। এই ভিডিওতে আমরা মেইনলি আলোচনা করব আবৃতবীজি উদ্ভিদের বৈশিষ্ট্য নিয়ে এবং সেই সাথে একটি উদ্ভিদের কাণ্ড, পাতা, ফুল এর অংশগুলি কি কি ধরনের হতে পারে সেই সব কিছু নিয়ে। তো দেখো, আমরা এখানে প্রথমেই যে জিনিসটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে আবৃতবীজি উদ্ভিদের বৈশিষ্ট্য। বৈশিষ্ট্যের মধ্যে প্রথমেই রয়েছে উদ্ভিদটা স্পোরোফাইট। এখন দেখো, এই স্পোরোফাইট কথাটার মানে কি আমরা অলরেডি কিন্তু জানি। স্পোরোফাইট আমরা তখনই বলি যখন আমরা দেখতে পাই যে তার দেহের যে কোষগুলো রয়েছে সেই কোষগুলো হচ্ছে ডিপ্লয়েড ধরনের, ডিপ্লয়েড কোষ বিশিষ্ট অংশটাকেই আমরা বলে ফেলি স্পোরোফাইট। এবং আমরা অনেক ক্ষেত্রে এটাও দেখি যে স্পোরোফাইট থেকে কি তৈরি হয়, স্পোর গুলো তৈরি হয়। এখন দেখো, এই যে একটি উদ্ভিদ দেখতে পাচ্ছি, এটি হচ্ছে একটি আবৃতবীজি উদ্ভিদ। আমি এটাকে আবৃতবীজি দেখেই কিভাবে বলে ফেললাম, বলতে পারলাম কারণ হচ্ছে এর যে দেখো একটা ফল রয়েছে এবং ফলটা দেখে বুঝতে পারছি এই ফলটার উপরে একটা অংশ রয়েছে ফল হিসেবে, যেটা রসালো অংশ হওয়ার সম্ভাবনা বেশি। এটা দেখতে আমের মতো মনে হচ্ছে এবং রসালো ফল যদি এখানে থাকে তার মানে কি এটা অবশ্যই একটা আবৃতবীজি, মানে বীজটা চারপাশ দিয়ে একটা ফল দিয়ে আবৃত রয়েছে। এখন দেখো, উদ্ভিদটা যদি স্পোরোফাইট হয়, উদ্ভিদের আর কি বৈশিষ্ট্য থাকতে পারে। দেখো, এখানে রয়েছে ফুল হয় এবং গর্ভাশয় থাকে। আমরা যদি নগ্নবীজি উদ্ভিদের কথা চিন্তা করি, সেখানে কিন্তু আমরা জেনেছিলাম তার কোনো গর্ভাশয় থাকে না, তার সরাসরি ডিম্বকটা তার মেগাস্পোরোফিলের চারপাশে থাকে। আমরা যদি চেহারাটা মনে করি তাহলে দেখতে পাবো যে এরকম একটা শেপ ছিল, তার চারপাশ দিয়ে দুই কিনারা দিয়ে ডিম্বক গুলো যুক্ত থাকতো। এটা ছিল সেই মেগাস্পোরোফিল। এখন দেখো, এদের কোনো গর্ভাশয় নেই, কিন্তু এই উদ্ভিদটার এই ফলটা প্রথমে যখন একটা ফুল ছিল, সেই ফুলটার একটা স্পষ্ট গর্ভাশয় ছিল এবং গর্ভাশয়ের ভেতরে তার ডিম্বক বিন্যস্ত ছিল। আচ্ছা, এখন দেখো, পরেই বলা আছে যে বীজ ফলের ভেতরে থাকে। যেহেতু গর্ভাশয় আছে, অবশ্যই বীজটা ফলের ভেতরেই থাকবে। এরপরে রয়েছে শুক্রাণু ফ্ল্যাজেলাবিহীন। এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ যে আবৃতবীজি উদ্ভিদের শুক্রাণু হবে ফ্ল্যাজেলা ছাড়া। তারা কিভাবে চলাচল করে? তারা একটা পোলেন টিউবের ভিতর দিয়ে চলাচল করে। মনে করো এত বড় একটা পোলেন টিউব তৈরি হয়েছে, এই টিউবের ভেতরে শুক্রাণুটা থাকে এবং শুক্রাণুর কোনো ফ্ল্যাজেলা থাকে না। নগ্নবীজি উদ্ভিদে কিন্তু ফ্ল্যাজেলা ছিল। তাহলে এটা একটা ভিন্ন রকমের বৈশিষ্ট্য আমরা পেয়ে গেলাম। এবং দেখো, এখানে আর কি গনিয়া নেই, এখানে একটা সুগঠিত গর্ভাশয় রয়েছে, গর্ভপত্র রয়েছে, যেখানে গর্ভমুণ্ড দেখতে পাই, গর্ভদণ্ড দেখতে পাই, গর্ভাশয় দেখতে পাই। তো এখানে আর্কিগোনিয়ার প্রয়োজন নেই। এবং আমি এর আগেও বলেছিলাম যে আর্কিগোনিয়া আসলে উন্নত ধরনের উদ্ভিদের মধ্যে অবশ্যই থাকবে না। এটা নগ্নবীজি উদ্ভিদের মধ্যে, টেরিডোফাইটার মধ্যে আমরা আর্কিগোনিয়া দেখতে পাবো, ব্রায়োফাইটার মধ্যে দেখতে পাবো, কিন্তু আবৃতবীজি উদ্ভিদে আর্কিগোনিয়া নেই, সেখানে গর্ভাশয় রয়েছে সুন্দর মতো সুগঠিত। এবং দেখো, এরপরে বলা আছে দ্বিনিষেক ঘটে। দ্বিনিষেক সম্পর্কে আগের ভিডিওতেও বলে ফেলেছি যে এখানে এই পোলেন টিউবের মধ্যে দুইটি স্পার্ম বা শুক্রাণু তৈরি হয়। এই দুইটি শুক্রাণুই নিষিক্ত হবে। এই দুইবার শুক্রাণু নিষিক্ত হওয়াটাকে আমরা বলি হচ্ছে দ্বিনিষেক ঘটা। এবং দ্বিনিষেকের ফলে একটা তৈরি হয় হচ্ছে জাইগোট, আরেকটা তৈরি হয় হচ্ছে এন্ডোস্পার্ম। এবং এখানে এন্ডোস্পার্মটা কি হবে? এখানে এন্ডোস্পার্মটা হবে হচ্ছে ট্রিপ্লয়েড ধরনের। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এবং এই পয়েন্টটা এমসিকিউ আকারে অনেক বেশি পরিমাণে এসে থাকে। এরপরে দেখো, বলা আছে ভাস্কুলার টিস্যু থাকে। এখানে যত ভাস্কুলার টিস্যুর অংশ রয়েছে সবগুলোই থাকবে। আমরা জাইলেম ফ্লোয়েমের সবগুলো অংশই এখানে দেখতে পাবো। এরপর দেখো, বীজে একটি বা দুটি বীজপত্র থাকে। একটি বা দুটি বীজপত্র কি? এর মানে হচ্ছে যখন আমি বীজটাকে খুলবো তখন তার ভেতরে একটা বীজপত্র, কিংবা আমি যদি সেটাকে ভাগ করতে চাই তাহলে দেখতে পাবো সেখানে আমার দুটা বীজপত্র রয়েছে। এখন দুইটা বীজপত্র কিসে থাকে? তোমরা যদি ছোলার কথা চিন্তা করো, ছোলা এইটাতে কিন্তু দুইটি বীজপত্র রয়েছে।
আর ধানের কথা যদি চিন্তা করো, ধানের মধ্যে কিন্তু একটি বীজপত্র রয়েছে। খুব সহজেই তোমরা ধান একটা চাল যদি হাতে নাও তাহলে বুঝতে পারবে এটাকে ভাগ করে দুই ভাগ করা যাচ্ছে না, কিন্তু একটা ছোলাকে যদি হাতে নাও তাহলে দেখবে যে তুমি চাপ দেওয়ার সাথে সাথে এই দুইটা অংশ কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। তো আমরা বুঝতে পারলাম বীজে একটা কিংবা দুইটা বীজপত্র থাকে। এরপরে চলে যাই, আবৃতবীজী উদ্ভিদের তো বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম। এখন এই আবৃতবীজী উদ্ভিদ সম্পর্কে আরো কিছু পয়েন্ট আমাদের বেশ ভালোভাবে মনে রাখতে হবে। তার মধ্যে কি কি রয়েছে? তার মধ্যে প্রথমেই যে জিনিসটা আমাদের মনে রাখতে হবে যে এই আবৃতবীজী কথাটা এটা কোথা থেকে এসেছে। এখন আমি যতগুলো পয়েন্ট বলবো সবই হচ্ছে এমসিকিউ এর জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। তোমরা কলেজের পরীক্ষা দাও কিংবা এইচএসসির পরীক্ষা দাও কিংবা অ্যাডমিশন টেস্ট বলো, সব জায়গাতেই এই জিনিসগুলো অনেক বেশি এসে থাকে। আচ্ছা, এখন দেখি এই আবৃতবীজী উদ্ভিদকে আমরা বলি হচ্ছে অ্যাঞ্জিওস্পার্ম। এখন এই অ্যাঞ্জিওস্পার্ম কথাটা এসেছে হচ্ছে গ্রিক অ্যাঞ্জিয়ন, আমি যদি বানানটাকে লিখে ফেলি, গ্রিক অ্যাঞ্জিয়ন এই শব্দটা এবং স্পার্মোস এই শব্দটা, এই দুইটি শব্দ মিলে অ্যাঞ্জিওস্পার্ম শব্দটা তৈরি হয়েছে। এখন দেখো অ্যাঞ্জিয়ন মানে কি? অ্যাঞ্জিয়ন অর্থ হচ্ছে ভেসেল। ভেসেল তখনই আমরা বলি যখন আমরা একটা পাত্র বুঝাই, তাই না? তার মানে হচ্ছে এখানে বুঝাচ্ছে একটা পাত্র রয়েছে বা একটা কন্টেইনার রয়েছে। আর স্পার্মোস মানে হচ্ছে সিড বা বীজ। তাহলে বুঝতেই পারছি যে বীজটা কোনো একটা পাত্রের মধ্যে রয়েছে। তার মানে আমরা বুঝতে পারছি যে বীজটা ফলের ভেতরে রয়েছে। ফলটা হচ্ছে এখানে আসলে পাত্রের কথা বোঝাচ্ছে, আর বীজ হচ্ছে সেই স্পার্মোস বা সিড। আচ্ছা, এরপরে আমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই আবৃতবীজী উদ্ভিদগুলোতে কি থাকে? ফুল থাকছে, কারণ ফুলের মধ্যে কি থাকবে? গর্ভাশয় থাকবে। এই জন্য এদেরকে কিন্তু পুষ্পক উদ্ভিদ আমরা বলছি, কারণ তাদের ফুল রয়েছে। আচ্ছা, এখন আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে বাংলাদেশে যে সকল উদ্ভিদ পাওয়া যায় আবৃতবীজী, সবচেয়ে ছোট আকারের আবৃতবীজী যেটা, সেটার নাম হচ্ছে ওলফিয়া অ্যারাইজা। ওলফিয়া অ্যারাইজা এটা হচ্ছে বাংলাদেশে পাওয়া সবচাইতে ক্ষুদ্রতম আবৃতবীজী উদ্ভিদ। এটা খুব ভালোভাবে আমরা যদি মনে রাখি তাহলে কখনো এমসিকিউতে আসলে আমাদের এটা কিন্তু ভুল হবে না। এখন চলে যাই যে আবৃতবীজী উদ্ভিদ সম্পর্কে জানলাম, এর আগের ভিডিওতে নগ্নবীজী সম্পর্কে জেনেছি। এখন দেখবো এই আবৃতবীজী আর নগ্নবীজীর মধ্যে পার্থক্যটা কি। পার্থক্য আমি অলরেডি আগের বৈশিষ্ট্যগুলো বর্ণনা করার সময় বলে ফেলেছি। তো এখানে আমরা একটু ভালোভাবে যদি খেয়াল করি, এবং চাইলে তোমরা এই চার্টটি খুব ভালোভাবে মনে রাখতে পারো, কারণ চার্টটিকে খুব সহজ করে খুব সংক্ষিপ্ত আকারে আমি দিয়ে দিয়েছি, যাতে করে পুরো লাইন তোমাদের পড়ে পড়ে মনে রাখতে না হয়। দেখো, এখানে বলা আছে যে পার্থক্যের প্রথম বিষয়টা কি? গর্ভাশয়। গর্ভাশয় আছে কি নেই? দেখো, নগ্নবীজী উদ্ভিদের নিচে হচ্ছে ক্রস, তার মানে এখানে অবশ্যই গর্ভাশয় নেই। আবৃতবীজী উদ্ভিদে কি আছে? গর্ভাশয় আছে, এই জন্য একটা টিক চিহ্ন দিয়েছে। তারপরে দেখো, পার্থক্যের বিষয় হচ্ছে ফল। নগ্নবীজী থেকে আমরা ফল তৈরি হতে দেখি না, কারণ গর্ভাশয় নেই, তার মানে হচ্ছে তার ফলও নেই। এবং আবৃতবীজী উদ্ভিদে যেহেতু গর্ভাশয় আছে তাই ফলও আছে। এরপরে রয়েছে বীজ। বীজ কিরকম অবস্থায় আছে? নগ্নবীজী উদ্ভিদে বীজ আছে হচ্ছে নগ্ন অবস্থায়, কারণ তার চারপাশে ফলের আবরণটা পাচ্ছি না। আবৃতবীজীতে অবশ্যই ফলের চারপাশে একটা আবরণ রয়েছে, তাই এটাকে আমরা বলছি আবৃত। আচ্ছা, এরপরে তাদের যেই আর্কিগোনিয়া, নগ্নবীজী উদ্ভিদের মধ্যে আর্কিগোনিয়া অবশ্যই রয়েছে, কিন্তু আবৃতবীজীতে আর্কিগোনিয়ার প্রয়োজন নেই। সেখানে সুন্দর একটা গর্ভাশয় রয়েছে, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড রয়েছে, এই জন্য তাদের আর্কিগোনিয়ার গঠন আর প্রয়োজন পড়ছে না। এরপরে দেখো তাদের যে পরাগায়ন, সেই পরাগায়নটা কিরকম? নগ্নবীজী উদ্ভিদের ক্ষেত্রে যখন পরাগায়ন ঘটে তখন পরাগরেণু সরাসরি ডিম্বক রন্ধ্র দিয়ে ঢুকে যায়। দেখো, এখানে যে ডিম্বকটা ছিল নগ্নবীজী উদ্ভিদে, সেই ডিম্বকের মাথায় একটা ছোট ছিদ্র থাকে, যেটা আগের ভিডিওতেও আমি বলেছি। এই ছিদ্র দিয়ে পরাগরেণুটা ঢুকে যাবে ভেতরে, এরপরে পরবর্তীতে সে সেখানে নিষেক ঘটাবে। কিন্তু
আবৃতবীজী উদ্ভিদে কিন্তু ব্যাপারটা একটু ডিফারেন্ট। আবৃতবীজী উদ্ভিদে কি হয়, গর্ভমুণ্ড দিয়ে প্রবেশ করে। এইটা মনে করো একটা গর্ভমুণ্ড, এটা হচ্ছে গর্ভদণ্ড এবং নিচে হচ্ছে গর্ভাশয়। পরাগরেণু প্রথমে এসে এখানে পড়বে, তারপর এখান থেকে সে একটা পোলেন টিউব তৈরি করে আস্তে আস্তে এখানের গর্ভাশয়ের ভেতরে ডিম্বক পর্যন্ত সে যাবে। তার মানে বুঝতে পারছি তাদের পথ দুটা কিন্তু ভিন্ন। এরপরে দেখো এখানে রয়েছে দ্বিনিষেক। দ্বিনিষেক ঘটে কি ঘটে না? এখানে দেখো নগ্নবীজিতে দ্বিনিষেক ঘটছে না, আবৃতবীজিতে দ্বিনিষেক ঘটছে। এরপর রয়েছে এন্ডোস্পার্ম। নগ্নবীজী উদ্ভিদে দ্বিনিষেক না ঘটার কারণে তাদের এন্ডোস্পার্মটা আগেই তৈরি হয়ে যায় এবং সেটা হচ্ছে হ্যাপ্লয়েড ধরনের। আর আবৃতবীজী উদ্ভিদে দ্বিনিষেক হয়, তাই নিষেকের পরে এই এন্ডোস্পার্মটা তৈরি হয় এবং সেটা হচ্ছে ট্রিপ্লয়েড ধরনের। এরপরে বলা আছে ভাস্কুলার টিস্যু এবং জাইলেমের যেই টিস্যুগুলো রয়েছে, জাইলেমের মধ্যে ভেসেল আমরা নগ্নবীজিতে দেখি না, আর ফ্লোয়েমের সঙ্গী কোষটা নগ্নবীজিতে দেখি না। কিন্তু আবৃতবীজিতে আমরা ভেসেল, সঙ্গী কোষ সবই দেখতে পাই। জাইলেম, ফ্লোয়েমের সবগুলো অংশই, চারটি যে অংশ রয়েছে, চারটি অংশই আমরা এখানে দেখতে কিন্তু পাচ্ছি। এর পরের স্লাইডটিতে আমরা চলে যাই। আশা করি এই পার্থক্যটা তোমরা খুব সহজেই বুঝে গিয়েছো। এখন দেখো আমরা যেই উদ্ভিদ নিয়ে কথা বলি না কেন, সকল উদ্ভিদের কি আছে, একটা মূল রয়েছে, একটা কাণ্ড রয়েছে এবং অবশ্যই কি রয়েছে, পাতা রয়েছে এবং যেহেতু পুষ্পক উদ্ভিদ সো তার ফুল রয়েছে। আচ্ছা, এখন এই মূল, কাণ্ড, পাতা, ফুল এই জিনিসগুলো নিয়ে আমরা পুরো ভিডিও জুড়ে আলোচনা করব। কেন? কারণ হচ্ছে মূল বিভিন্ন ধরনের হতে পারে, কাণ্ড বিভিন্ন ধরনের হতে পারে, পাতা বিভিন্ন ধরনের হতে পারে, এই সব কিছু সম্পর্কে আমাদের জানতে হবে। এখন দেখো এখানে প্রথমে বলা আছে যে প্রধান মূল। প্রধান মূল কখন বলছি? যখন আমরা দেখতে পাই যে ভ্রূণমূল থেকে একটা মূল তৈরি হয়েছে এবং সেই মূলটাই আস্তে আস্তে বড় হচ্ছে। মনে করো প্রথমে ছোট অবস্থায় যেই মূলটা তৈরি হয়েছিল, এই মূলটা আস্তে আস্তে বড় হয়ে মাটির গভীরে প্রবেশ করছে এবং প্রবেশ শুধু করছেই না, সেই সাথে সাথে একটা মূল তন্ত্র গঠন করছে। এখন মূলতন্ত্র কিভাবে গঠিত হবে? যখন এই প্রধান মূল থেকে দুই পাশ দিয়ে শাখা প্রশাখা বের হতে থাকবে। এই শাখা প্রশাখাটা যখন বের হচ্ছে তখন আমরা এটাকে বলছি তার প্রধান মূল রয়েছে, যেই মূলটা একদম মাটির গভীর পর্যন্ত যাচ্ছে আর তার চারপাশ দিয়ে শাখা মূল তৈরি করতে করতে সে আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। তো এই ধরনের প্রধান মূল যখন থাকে তখন সেটার ইংলিশ নাম হচ্ছে ট্যাপরুট এবং সেটা দেখতে হয়ে যায় এরকম। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা বড় মূলের অংশ একদম মাটির গভীর পর্যন্ত চলে গেল এবং এখান থেকে শাখা বের হচ্ছে, তাই না? এখন এই ট্যাপরুট বা প্রধান মূল, এটাকে আমরা কোথায় দেখতে পাই? প্রধান মূলকে আমরা বিভিন্ন ধরনের যে দ্বিবীজপত্রী উদ্ভিদ রয়েছে, সেই সকল দ্বিবীজপত্রী উদ্ভিদে কিন্তু প্রধান মূল আমরা দেখতে পাই। এটা হচ্ছে একটা দ্বিবীজপত্রী উদ্ভিদের প্রধান বৈশিষ্ট্য। তো আমরা এটা লিখতেই পারি যে তার উদাহরণ হিসেবে দ্বিবীজপত্রী উদ্ভিদে প্রধান মূল আমরা দেখছি। আচ্ছা, আর কিছু রূপান্তরিত প্রধান মূল রয়েছে, যেমন আমরা গাজর খেয়ে থাকি, তাই না? গাজর, তারপর মূলা, এই সকল যেই জিনিসগুলো রয়েছে যেগুলো আমরা খাবার হিসেবে গ্রহণ করছি, এগুলো আসলে কি? এই গাজরটা কি, মূলাটা কি? এইগুলো কিন্তু দেখবে মাটির নিচে হচ্ছে এবং এগুলো হচ্ছে আসলে মূল। মূলগুলো মোটা হয়ে খাবার সঞ্চয় করে ফেলেছে। এরা খাদ্য সঞ্চয় করে এরকম মোটা হয়ে যাচ্ছে, এজন্য তাদের আকারটা এত বড় হয়, মোটা হয় এবং তারা কিন্তু দেখবে মাটির একদম গভীর পর্যন্ত সোজা হয়ে বিস্তৃত অবস্থায় থাকে। এরাও কিন্তু আসলে প্রধান মূল। এখন প্রধান মূল তো দেখলাম, আর কি ধরনের মূল থাকে? আরেকটা থাকতে পারে গুচ্ছ মূল বা ফাইব্রাস রুট। ফাইব্রাস রুটের চেহারা যদি আমরা দেখি, দেখো এখানে দেখা যাচ্ছে যে একগুচ্ছ মূল একসাথে একটা গোছা আকারে রয়েছে, তাই না? এবং এটা কোথা থেকে তৈরি হয়েছে? এই যে কাণ্ড, এই কাণ্ডের নিচের অংশ থেকে একগুচ্ছ মূল জাস্ট বের হয়ে আছে। এখন এই যে একগুচ্ছ মূল তৈরি হলো, এই মূলগুলো কিন্তু প্রধান মূলের মতো এত মোটা হবে না, এরা হবে হচ্ছে সরু বা চিকন ধরনের এবং তারা
খুব বেশি গভীর পর্যন্ত কিন্তু যেতে পারে না প্রধান মূলের মতো। প্রধান মূল যত গভীর পর্যন্ত যায়, এই ফাইব্রাস রুট কিন্তু এত গভীর পর্যন্ত যায় না। এবং ফাইব্রাস রুটকে কিন্তু যখন তারা অল্প বয়সী থাকে, প্রধান মূলের চাইতে খুব সহজে ফাইব্রাস রুট সহ গাছটাকে তুলে ফেলা যায়, কারণ তারা কিছুটা মাটির উপরের লেয়ারের কাছেই থাকে, খুব গভীরে তারা যাচ্ছে না, তারা এই পাশাপাশি খুব বেশি পরিমাণে বাড়ে। আর প্রধান মূলটা মেইনলি বাড়ে নিচের দিকে এবং দুই পাশ দিয়ে শাখা তৈরি করতে করতে সে বাড়তে থাকে। এখন দেখো এই গুচ্ছমূল কোথায় পাবো? এই গুচ্ছমূল যেহেতু আমরা আগেই বলে ফেলেছি প্রধান মূল দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য, তো গুচ্ছমূল হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের একটি বৈশিষ্ট্য। তার মানে একবীজপত্রী উদ্ভিদের মধ্যে আমরা গুচ্ছমূল বা ফাইব্রাস রুট দেখতে পাচ্ছি। আচ্ছা, এরপরে চলে যাই যে কাণ্ড সম্পর্কিত বিভিন্ন শব্দের ব্যাখ্যা। আমরা মূল সম্পর্কে জানলাম, এখন কাণ্ড নিয়ে আমরা জানবো। এখন কাণ্ড অংশ কোনটা সেটা যদি আমরা একটু মনে করে ফেলি, আমরা যে একটা যদি উদ্ভিদ এখানে চিন্তা করি, এই উদ্ভিদটার এই উপরের অংশগুলো হচ্ছে তার পাতা, পাতাগুলো তৈরি হয়ে আছে তার শাখা প্রশাখার মধ্যে, আর এই যে লম্বা অংশটা যেটা তার গাছের বডি, যেটা সেটা হচ্ছে তার কাণ্ড, আর মাটির নিচে রয়েছে তার মূল। তো আমরা মূল সম্পর্কে জেনেছি, এখন আমরা গাছের বডিটা সম্পর্কে জানবো। দেখো এখানে প্রথমে বলা আছে ফাঁপা কাণ্ড। ফাঁপা কাণ্ড কথাটা শুনলেই বুঝতে পারছি যে এদের একটা জায়গা ফাঁকা থাকছে বা খালি থাকছে। এখন খালি কিভাবে থাকে? এই ছবিটার দিকে যদি তাকাও, দেখো মাঝখানে একটা গর্ত দেখতে পাচ্ছি, তাই না? এবং এই গর্তটা কোন অংশ পর্যন্ত থাকবে? দেখা যায় যে উদ্ভিদগুলোর কিছু উদ্ভিদ রয়েছে যাদের মনে করো এখান থেকে একটা শাখা তৈরি হয়েছে, আর এইখান থেকে আরেকটা শাখা তৈরি হয়েছে। এই যেখান থেকে শাখা তৈরি হলো এটা কি? এটা হচ্ছে একটা পর্ব। আর মাঝের অংশটা কি? এটা হচ্ছে একটা মধ্য পর্ব। এবং এই যে পর্ব অংশটা, এটা হচ্ছে নিরেট, মানে এটা ফাঁপা না। কিন্তু মধ্য পর্ব যেটা, সেই মধ্য পর্বটা হবে হচ্ছে ফাঁপা ধরনের। তো এটা আমরা খুব ভালোভাবে কিন্তু খেয়াল করতে পারি বাঁশের মধ্যে, তাই না? বাঁশের মধ্যে আমরা দেখতে পাই বাঁশের বডিটা হচ্ছে ফাঁপা, আর তার কান যে পর্ব যেটা, সেই পর্বটা হচ্ছে নিরেট। এখন দেখো এই ফাঁপা যে কাণ্ডটা রয়েছে, এই ফাঁপা কাণ্ডটা কোথায় কোথায় আমরা দেখতে পাবো? এই ফাঁপা কাণ্ডটা কিন্তু আমরা খুব বেশি পরিমাণে দেখতে পাই হচ্ছে পোয়েসি গোত্রের যে সকল উদ্ভিদ রয়েছে তাদের মধ্যে। তাদের কিন্তু ফাঁপা কাণ্ডটা একটা বিশেষ বৈশিষ্ট্য। এবং ফাঁপা কাণ্ডকে ইংলিশে কি বলা হয়ে থাকে? এটাকে বলা হয় হচ্ছে ফিস্টুলার স্টেম। এটাকে বলছি ফিস্টুলার স্টেম। ওকে, এরপরে চলে যাই রাইজোম। রাইজোম জিনিসটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। রাইজোম জিনিসটা কিন্তু থাকে হচ্ছে মাটির নিচে, এবং মাটির নিচে সে কিভাবে বাড়ে? সে বাড়ে হচ্ছে, মনে করো এটা যদি মাটি হয়, এই রাইজোমটা বাড়বে হচ্ছে মাটির নিচে, এরকম দুই পাশ দিয়ে বাড়বে, সে নিচের দিকে বাড়বে কম, সে গভীর ভাবে লম্বা হয়ে যেতে থাকবে না। এবং এটা কিন্তু আসলে একটা রূপান্তরিত কাণ্ড। এবং এই রূপান্তরিত কাণ্ড আমরা এটা কিভাবে বুঝতে পারি? কারণ হচ্ছে এদের মধ্যে পর্ব এবং মধ্য পর্ব বোঝা যায়। মনে করো এই যে অংশটা, এটা হচ্ছে একটা পর্ব, এটা একটা পর্ব, এবং এই মাঝের অংশটা হচ্ছে তার মধ্য পর্ব। এই পর্ব মধ্য পর্ব দেখে আমরা বুঝতে পারি এটা হচ্ছে আসলে একটা কাণ্ড, এটা মূল না। এই জন্য আমরা এটাকে কাণ্ডের মধ্যে ব্যাখ্যা করি। এবং দেখো এই যে রাইজোমটা, এই রাইজোমের মধ্যে কিন্তু একটা ছোট কুড়ির মতো অংশ দেখা যায়, এবং সেই কুড়িটা পরবর্তীতে দেখা যায় যে একটা গাছ তৈরি করছে। যেমন এই যে গাছটা, এই গাছের যে পাতার অংশটা আর কি, এই গাছের পাতার অংশটা কিন্তু তার এই কুড়ির ভেতর থেকে আস্তে আস্তে বের হয়ে আসে। এখন এই ছবিটা দেখে কিসের কথা মনে হচ্ছে বলতো? এটা দেখেই কিন্তু আমাদের মনে পড়ছে আমরা যে আদা তারপরে হলুদ দেখে থাকি, আদা এবং হলুদ এগুলো কিন্তু আসলে রাইজোম। তাদের শেপটা কিরকম? মাটির নিচে বাড়তে থাকে, এবং তারা কিন্তু এরকম আঙুলের মতো অংশ করে করে আস্তে আস্তে বাড়তে থাকে। এই যে তারা আঙুলের মতো অংশ করে বাড়ছে, এটাও কিন্তু রাইজোমের একটা বিশেষ বৈশিষ্ট্য। তাহলে আমরা বুঝতে পারলাম রাইজোম এক ধরনের কাণ্ড যেটা মাটির নিচে বাড়ছে, এবং তার মধ্যে পর্ব রয়েছে, মধ্য পর্ব রয়েছে, তাদের মধ্যে কুড়িও থাকে, সেখান থেকে তাদের এই পাতার অংশগুলো বের হয়ে আসে পরবর্তীতে, এবং তার উদাহরণ হচ্ছে আদা, হলুদ। আচ্ছা, এরপরে চলে যাই, এরপরে রয়েছে টিউবার।
টিউবার বললেই আমাদের যেই জিনিসটা দেখতে পাচ্ছি, যেই জিনিসটা কথাই মাথায় আসে সেটা হচ্ছে আলু, তাই না? এবং এই যে আলু, এটাও কিন্তু এক ধরনের রূপান্তরিত কাণ্ড। আলুকে আমরা রূপান্তরিত কাণ্ড কেন বলছি? কারণ এই মাটির নিচে একটা শাখা থাকে, কাণ্ডেরই একটা শাখা, এই শাখাটার মাথায় গিয়ে আলুটা তৈরি হয়। তার মানে এই শাখাটা মাথায় গিয়ে আসলে ফুলে যাচ্ছে, ফুলে গিয়ে আলুগুলোকে সে তৈরি করছে। এখন দেখো এই আলুটার মধ্যে থেকে কিভাবে আমরা পরবর্তীতে নতুন করে গাছ পেতে পারি। এই আলুর মধ্যে থাকে কি, ছোট ছোট চোখের মতো অংশ থাকে। এই ছোট ছোট যে চোখের মতো অংশগুলো থাকবে, সেই অংশগুলোকে আমরা যদি কেটে নিয়ে মাটিতে লাগিয়ে দিই, তাহলেই আবার পরবর্তীতে নতুন একটা আলু গাছ কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। তাহলে টিউবারকে আমরা বলছি এক ধরনের রূপান্তরিত কাণ্ড, এবং সেটা মাটির নিচের একটি শাখার একদম মাথা স্ফীত হয়ে বা ফুলে গিয়ে আলু তৈরি করছে, যার মধ্যে চোখ পাচ্ছি, এবং সেই চোখ থেকে পরবর্তীতে নতুন গাছ হচ্ছে। এবং এই টিউবারটার আসলে একটা বিশেষ বৈশিষ্ট্য কি, আমরা যেহেতু আলু খেয়ে থাকি, এবং এই আলুটা আসলে হচ্ছে তার খাবার সঞ্চয় করে করে এরকম স্ফীত হয়ে গিয়েছে। তাহলে আমরা বুঝতে পারছি যে আলু এত মোটা হওয়ার কেন কারণ, এবং এটা একটা কার্বোহাইড্রেটের উৎস হওয়ার কারণ কি, সেটা খাদ্য সঞ্চয় করছে সেই জন্য। আচ্ছা, এরপরে চলে যাই বাল্ব। বাল্বের উদাহরণ হিসেবে আমরা মনে রাখবো হচ্ছে পেঁয়াজ এবং রসুনকে। দেখো পেঁয়াজ আর রসুনের শেপটা কিন্তু একদম সেম ধরনের, তাই না? এখন দেখো এই যে বাল্ব, সেটাও কিন্তু এক ধরনের রূপান্তরিত কাণ্ড। রূপান্তরিত কাণ্ডটা দেখা যায় যে একটা ছোট একটা তার কাণ্ডের মতো অংশ, এবং তার উপরে শল্কপত্র রয়েছে। এই যে শল্কপত্রগুলো, এই শল্কপত্রগুলোর ভেতরের দিকের গুলো হচ্ছে রসালো, বাইরের দিকেরটা হয় হচ্ছে শুষ্ক ধরনের। এই যে পেঁয়াজটা দেখতে পাচ্ছি, যে বাইরের যে অংশটা, এই অংশটা দেখবে হচ্ছে শুকনো ধরনের, আর ভেতরের অংশগুলো দেখবে হচ্ছে রসালো ধরনের। তার মানে বাল্বের উপরের অংশ পুরাটা শল্কপত্র দিয়ে ঢাকা থাকছে, এবং শল্কপত্রগুলোই তার এরকম একটা শেপ তৈরি করে দিচ্ছে। আর ভেতরের দিকের গুলো রসালো, বাইরের দিকের শল্কপত্রটা হচ্ছে শুষ্ক এবং পাতলা। এগুলো হচ্ছে বাল্বের সাধারণ বৈশিষ্ট্য, এবং তার উদাহরণ হিসেবে আমরা জেনে গেলাম পেঁয়াজ এবং রসুন। এখন দেখি বিভিন্ন কাণ্ড সম্পর্কে তো জানলাম, এখন আমরা জানবো পাতা সম্পর্কে। দেখো আমরা আস্তে আস্তে কিভাবে আগাচ্ছি, আমরা মাটির নিচের মূল সম্পর্কে জেনেছি, তারপরে মাটির নিচের কাণ্ড সম্পর্কে জেনেছি, তারপরে আমরা ফাঁপা কাণ্ড সম্পর্কে জেনেছি, আর যেই কাণ্ডটা ফাঁপা নয় সেটাকে আমরা বলতেই পারি সেটা হচ্ছে নিরেট ধরনের কাণ্ড। আচ্ছা, এবং এখন আমরা জানবো যে এই কাণ্ডের শাখার মধ্যে যে পাতা তৈরি হয় সেই পাতা সম্পর্কে। এখন দেখো এখানে একটা সুন্দর পাতার ছবি রয়েছে। এখানে বলা আছে যে এই যে বড় অংশটা পাতার ছড়ানো অংশটা, এই ছড়ানো অংশটা হচ্ছে পত্র ফলক। এবং পত্র ফলকটা যেই অংশটার সাহায্যে, যে একটা ছোট্ট অংশ দিয়ে কোনো একটা উদ্ভিদের গায়ের মধ্যে লেগে রয়েছে, সেটাকে আমরা বলছি পত্রবৃন্ত, বা এটাকে আমরা খুব সাধারণভাবে বলে থাকি হচ্ছে বোটা, পাতার বোটা। পাতার বোটার সাথে পত্র ফলকটা যুক্ত। এবং দেখো এখানে বলা আছে উপপত্র। এই উপপত্রটা কি, দেখা যায় যে কিছু কিছু পাতার বোটার গোড়ায় দুই পাশে এরকম ছোট ছোট দুইটা পাতার মতো অংশ থাকে। এই যে ছোট ছোট পাতার মতো অংশ, ছোট উপাঙ্গ যেটা, এটাকে আমরা বলছি উপপত্র, বা ইংলিশে এটাকে বলা হয় হচ্ছে স্টিপিউল। তো তোমাদের যদি কখনো প্রশ্ন আসে যে উপপত্র কোথায় থাকে, তাহলে উত্তরটা হবে পত্র বৃন্তের গোড়ায় থাকে এটা, বা পাতার বোটার গোড়ায় থাকে, এবং দুই পাশে ছোট পাতার মতো স্টিপিউল থাকছে। এখন দেখো এই উপপত্র আরেক একটা বিশেষ ধরনের হতে পারে। একটা হচ্ছে মুক্ত পার্শ্বীয় উপপত্র। আমি যদি এই ছবিটার দিকে তাকাই, এই ছবিটার মধ্যে দেখো দুইটা পাশে মুক্তভাবে দুইটা উপাঙ্গ তৈরি হয়ে আছে। যদি এমন হতো যে এই দুইটা অংশ আসলে একসাথে যুক্ত হয়ে আছে, তাহলে সেটাকে আমি মুক্ত পার্শ্বীয় বলতাম না, তাহলে আমি বলতাম যে দুইটা উপপত্র সংযুক্ত হয়ে রয়েছে। এখন দেখো এইটাকে আমরা কি বলছি, এই উপপত্রটার নাম দিয়েছি হচ্ছে আমরা মুক্ত পার্শ্বীয়
উপপত্র। আচ্ছা, এখন পাতার মধ্যে ফলক জানলাম, বৃন্ত জানলাম, উপপত্র জানলাম। এখন দেখো এখানে মাঝখানে একটা শিরার মতো অংশ দেখতে পাচ্ছি, তাই না? একদম মাঝ বরাবর। এই যে মাঝ বরাবর যে শিরাটা রয়েছে, এইটাকে আমরা বলি হচ্ছে মিড রিব। তাহলে এটাকে আমরা বলছি মধ্য শিরা, বা এটাকে আমরা বলি হচ্ছে মিড রিব। ওকে, এখন এই মধ্য শিরা থেকে পরবর্তীতে শাখাগুলো তৈরি হচ্ছে। আচ্ছা, এখন দেখো পত্রবৃন্ত যেটা বলেছিলাম, পত্রবৃন্ত যদি না থাকে তাহলে কি পাতা হওয়া সম্ভব? অবশ্যই সম্ভব। যদি পাতার বোটা না থাকে তাহলে দেখা যাবে যে শাখার থেকে পাতাটা এভাবে যুক্ত হয়ে আছে, কোনো প্রকারের বোটা ছাড়া। যদি এরকম হয়ে থাকে তাহলে সেটাকে আমরা বলি বৃন্তহীন পাতা। বৃন্তহীন, বা ইংলিশে সেটাকে আমরা বলি হচ্ছে সেসাইল। আর যদি এরকম বোটা থাকে তখন সেটাকে আমরা বলি বৃন্তযুক্ত, বা যেটাকে আমরা ইংলিশে বলি হচ্ছে পিটিওলেট। ওকে, তাহলে আমরা বৃন্তযুক্ত এবং বৃন্তহীন এই দুই ধরনের পাতা সম্পর্কে কিন্তু জেনে গেলাম। এর পরের স্লাইডে যদি আমরা চলে যাই, এখানে দেখো বলা আছে যে সরল পত্র। আমরা এতক্ষণ যেই পাতা নিয়ে কথা বলেছিলাম সেটা হচ্ছে সরল পত্র। এখন সরল পত্র বা সিম্পল লিফ কেন বলছি, বা কখন সিম্পল লিফ আসলে বলা হয়? যদি পাতায় একটাই পত্র ফলক থাকে, পত্র ফলকের মধ্যে যদি কোনো প্রকারের ভাগ না থাকে, তখন সেটাকে আমরা বলি সরল পত্র বা সিম্পল লিফ। যেমন মনে করো তুমি যদি আম গাছের পাতা দেখো, তুমি যদি জবা গাছের পাতা দেখো, তাহলে যেরকম পাতা দেখতে পাবে সেটা হচ্ছে সরল পত্র। এখন আমরা দেখব সরল পত্র ছাড়া আরো কি পাতা হওয়া সম্ভব? অবশ্যই সম্ভব। আরেকটা হচ্ছে যৌগিক পত্র, বা যেটাকে ইংলিশে বলা হয় হচ্ছে কম্পাউন্ড লিফ। এখন দেখো এই কম্পাউন্ড লিফটা কখন বলছি? যদি এমন হয় যে একটা পাতায় পত্র ফলকের সংখ্যা বেশি, একটা নয় অনেক, তখন সেটাকে বলবো কম্পাউন্ড লিফ। দেখো এই যে পাতাটা, এই পাতাটার পত্র ফলক ছোট ছোট এবং অনেকগুলো, এই একটা জিনিসের উপরই কিন্তু ছোট ছোট অনেকগুলো পাতা রয়েছে। এখন এই কম্পাউন্ড লিফটা আসলে কিভাবে তৈরি হচ্ছে? এই কম্পাউন্ড লিফটা আসলে তৈরি হয় যখন এই মধ্য শিরা পর্যন্ত এই পত্র ফলকের অংশগুলা খণ্ডিত হয়ে আলাদা হয়ে যায়। মানে যদি এমন হয় যে পাতার কিনারা থেকে একদম মধ্য শিরা পর্যন্ত পাতার ফলকটা, পত্র ফলকটা ছোট খণ্ডে ভাগ হয়ে গিয়েছে, তখন এই দুইটার মাঝখানে একটা গ্যাপ তৈরি হয়ে যায়। তখন এই প্রত্যেকটা আলাদা আলাদা দেখা যায়, এবং এই প্রত্যেকটাকে আমরা তখন বলি হচ্ছে লিফলেট। তখন সেটাকে আমরা বলি লিফলেট, বা বাংলায় যেটাকে আমরা বলি হচ্ছে পত্রক। এবং অনেকগুলা পত্রক নিয়ে যৌগিক পত্র তৈরি হচ্ছে। এইখানের মধ্যে আমরা যে ছোট ছোট অংশ দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে প্রত্যেকে একটা করে পত্র। এবং এই কম্পাউন্ড লিফ কিন্তু অনেক রকমের হতে পারে। রকমটা কি আমরা এখন পরের স্লাইডটা যদি দেখি, দেখো বলা আছে অচূড়পক্ষল যৌগিক পত্র। অচূড়পক্ষল, এই অচূড় এই কথাটার মানে কি? অচূড়পক্ষল তখনই বলবো যখন চূড়ার মধ্যে কোনো প্রকারের পাতা পত্রক থাকবে না। মানে এই যে মাঝখানের যে অংশটা, মাঝখানের যে ডাটি বা একটা লম্বা দণ্ডের মতো অংশ দেখতে পাচ্ছি, এটাকে আমরা বলি হচ্ছে র্যাকিস। যৌগিক পত্রের ক্ষেত্রে এটাকে বলি র্যাকিস। র্যাকিসের মধ্যে পত্রক সাজানো থাকে, তার মানে র্যাকিস আর পত্রক মিলে যৌগিক পত্র। এখন এই র্যাকিসের ঠিক মাথায় এই জায়গাটায় যেহেতু কোনো প্রকারের পাতা নেই, র্যাকিসের মাথায় দুই দিকে দুইটা পাতা সরে গিয়েছে, এই ধরনের গঠনকে আমরা বলি অচূড়পক্ষল। চূড়াতে কোনো পাতা নেই, তার মানে চূড়াতে পাতা নেই। এখন সচূড়পক্ষল কি? তাহলে চূড়াতে যদি পাতা থাকে তার চেহারাটা হয়ে যাবে এরকম। দেখো র্যাকিসের ঠিক মাথায় একটা পাতা আমরা দেখতে পাচ্ছি। এখন এই অচূড়পক্ষল যৌগিক পত্রের উদাহরণ কি? এর উদাহরণ হচ্ছে বাদর লাঠি, বা সোনালু যেই গাছটাকে বলা হয়ে থাকে
তার যে পাতাটা, সেই পাতাটা হচ্ছে অচূড়পক্ষল। আর সচূড়পক্ষল কি? সচূড়পক্ষল এই যে পাতাটা রয়েছে, এই পাতাটার মতোই দেখতে কিন্তু গোলাপ গাছের পাতা, তাই না? দেখা যায় যে র্যাকিসের মধ্যে 5টা পাতা সাজানো থাকে। তো গোলাপের যে পাতাটা, সেটা হচ্ছে সচূড়পক্ষল যৌগিক পত্র, একদম মাথায় একটা পাতা অবশ্যই থাকবে। ওকে, আর কি কি রকমের হতে পারে? আরো হতে পারে হচ্ছে দ্বিপক্ষল যৌগিক পত্র। দ্বিপক্ষল যৌগিক পত্র কিরকম? দেখো, আমরা এখানে সচূড়পক্ষল, অচূড়পক্ষল জেনেছি এবং দেখেছি যে র্যাকিসের এখান থেকে একটা করে পত্রক বের হয়েছে, তাই না? র্যাকিস থেকে দুই পাশ দিয়ে পত্রকগুলো এভাবে বের হচ্ছে। র্যাকিসের কোনো শাখা কিন্তু এখানে তৈরি হয়নি, কিন্তু দ্বিপক্ষল যৌগিক পত্রে র্যাকিস থেকে শাখা বের হয়েছে। এই যে এই র্যাকিসটা, তার থেকে বের হয়েছে একটা শাখা, এবং শাখার মধ্যে গিয়ে আমরা পত্রক দেখতে পাচ্ছি। তাহলে বুঝতে পারলাম যে র্যাকিসের মধ্যে থেকে শাখা বের হবে, তখন সেটা দ্বিপক্ষল যৌগিক পত্র। এরকম উদাহরণ কি? এরকম একটা উদাহরণ হচ্ছে কৃষ্ণচূড়া। আচ্ছা, কৃষ্ণচূড়া গাছের মধ্যে আমরা এই ধরনের পাতা দেখতে পাচ্ছি। এরপরে দেখো ত্রিপক্ষল যৌগিক পত্র। ত্রিপক্ষল যৌগিক পত্র হচ্ছে যখন আমাদের যে র্যাকিসের শাখাটা বের হলো, এই শাখা থেকে একটা প্রশাখা বের হবে। এটা হচ্ছে আমাদের র্যাকিস, এবং র্যাকিস থেকে শাখা বের হয়েছে, শাখা থেকে প্রশাখা বের হয়েছে, প্রশাখার উপরে গিয়ে পত্রকগুলো বিন্যস্ত। তার মানে র্যাকিস থেকেও পত্রক বিন্যস্ত হয়নি, শাখা থেকেও হয়নি, তারা প্রশাখা থেকে হয়েছে। র্যাকিস, শাখা, প্রশাখা, এবং তার উপরে গিয়ে হচ্ছে পত্রক বিন্যস্ত। এই ধরনের স্ট্রাকচার বা গঠন যখন আমরা দেখি, তখন সেটাকে আমরা বলি ত্রিপক্ষল যৌগিক পত্র। এবং তার উদাহরণ হচ্ছে সজিনা গাছ। আমরা যারা সজিনা গাছ দেখেছি, সজিনা খেয়েছি, তারা যদি সজিনা গাছটাকে খেয়াল করি, তাহলে দেখতে পাবো তার পাতাগুলো খুব ঘন দেখায়, এবং একটা র্যাকিসকে তুমি যদি টান দিয়ে দেখো, তখন দেখতে পারবে এরকম তার কিন্তু শাখা প্রশাখা রয়েছে। তো আমরা বুঝতে পারলাম বিভিন্ন পাতার সম্পর্কে। এখন দেখো, পাতার মধ্যে যেই শিরাবিন্যাস, সেটা কিভাবে থাকতে পারে? পাতার শিরাবিন্যাস হতে পারে দুই ধরনের। একটা হচ্ছে সমান্তরাল শিরাবিন্যাস, আর একটা হচ্ছে তার জালিকা শিরাবিন্যাস। এখন সমান্তরাল শিরাবিন্যাসটা কি? যখন শিরাগুলা কেউ কারোর সাথে যুক্ত না হয়ে পাশাপাশি জাস্ট তারা লম্বালম্বি থাকছে। দেখো এই ছবিটায় এইখানে একটা শিরা দেখতে পাচ্ছি, এখানে একটা শিরা দেখতে পাচ্ছি, কেউ কারোর সাথে কিন্তু যুক্ত না, পাশাপাশি তারা সমান্তরাল ভাবে অবস্থান করছে। এজন্য এটাকে বলছি সমান্তরাল শিরাবিন্যাস, যেটাকে আমরা ইংলিশে বলে থাকি হচ্ছে প্যারালাল ভেনেশন। আচ্ছা, এখন দেখো, এই যে সমান্তরাল শিরাবিন্যাস, এটা সাধারণত আমরা কোথায় দেখি? প্যারালাল ভেনেশন যেটা, এটা আমরা সাধারণত দেখি থাকি হচ্ছে একবীজপত্রী উদ্ভিদগুলোর মধ্যে। তুমি যদি একটা ধান গাছের পাতা নাও, তুমি যদি একটা বাঁশের পাতা নাও, তাহলে কিন্তু দেখতে পাবে সমান্তরাল শিরাবিন্যাস সেখানে রয়েছে। এরপরে রয়েছে জালিকা শিরাবিন্যাস। দেখো একদম স্পষ্টভাবে এখানে একটা জালক দেখা যাচ্ছে, তাই না? জালকের মতো ছড়িয়ে রয়েছে শিরাটা। এটা হচ্ছে মধ্য শিরা, সেখান থেকে শিরা বের হয়েছে, এবং প্রধান শিরা থেকে যে শাখা শিরাগুলো বের হয়েছে, তারা আরো ছোট ছোট শিরায় ভাগ হয়ে পুরো পাতা জুড়ে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তাই না? তো এটাকে আমরা বলছি জালিকা শিরাবিন্যাস। আর এই জালিকা শিরাবিন্যাস খুব সাধারণভাবে আমরা বুঝতে পারি কখন? যদি মনে করো তুমি একটা আম গাছের পাতাকে তুমি যদি টান দিয়ে ছিঁড়তে চাও, দেখবে সেটা সোজাসুজি কখনো ছিঁড়বে না, মানে এরকম লম্বালম্বি কখনো ছিঁড়বে না, সেটা এরকম আঁকাবাঁকা হয়ে ছিঁড়বে, কারণ তার জালিকা শিরাবিন্যাসের জন্য। তো এই জালিকা শিরাবিন্যাসটা কাদের বৈশিষ্ট্য? আম গাছের মধ্যে যেহেতু রয়েছে, তার মানে জালিকা শিরাবিন্যাস হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য। আচ্ছা, তাহলে আমরা তাদের একটা উদ্ভিদের পাতার শিরাবিন্যাস সম্পর্কে জেনে গেলাম। যেভাবে তার শিরা উপশিরাগুলো বিন্যস্ত থাকে, সেটাই হচ্ছে শিরাবিন্যাস, এবং সেটা হচ্ছে দুই ধরনের, একটা সমান্তরাল, একটা জালিকা। এবং জালিকা শিরাবিন্যাসকে ইংলিশে বলা হয় হচ্ছে রেটিকুলেট ভেনেশন। ওকে, এরপরে দেখো, আমরা পাতা সম্পর্কে জেনে গিয়েছি অনেক কিছু, কিন্তু পাতার আরো একটা জিনিস সম্পর্কে জানতে হবে। পাতার শিরা কিভাবে থাকে তা তো জানলাম, কিন্তু পাতাগুলো আসলে কিভাবে থাকে সেটা আমরা যদি দেখি,
ফাইলোট্যাক্সি বা পত্র বিন্যাস বলতে আসলে বোঝায় যখন কাণ্ডের মধ্যে পাতা কাণ্ডের সাথে যুক্ত থাকে এবং তারা কিভাবে যুক্ত আছে। দেখো সংজ্ঞাটার দিকে যদি তাকে, এখানে বলা আছে কাণ্ডে পাতা একান্তর, প্রতি পর্বে একটি করে, প্রতিমুখ প্রতি পর্বে দুটি করে, অথবা আবর্তক প্রতি পর্বে দুইয়ের অধিক করে বিন্যস্ত থাকে। এখন আমরা কয়েকটা ছবি দেখি। ছবির মধ্যে দেখো প্রথমে একটা ছবি, তারপরে আরো একটা ছবি, আমরা বেশ কয়েকটা ছবি দেখলাম। এই সবগুলো কিন্তু ফাইলোট্যাক্সির উদাহরণ। এখন দেখো বলা আছে প্রতি পর্বে একটি করে, মানে এটা যদি একটা পর্ব হয় সেখান থেকে একটা পাতা বের হবে। দেখো একটা পাতা বের হয়েছে, একটা পর্ব থেকে একটা পাতা, এই পর্ব থেকে একটা পাতা, এই পর্ব থেকে একটা পাতা। এটাই হচ্ছে সেই একান্তর বা প্রতি পর্বে একটি করে। এই পত্র বিন্যাসটা হচ্ছে একান্তর পত্র বিন্যাস। এটার দিকে যদি তাকাই, এই ছবিটার মধ্যে একটা পর্ব থেকে দুই পাশে দুইটা পাতা বের হয়েছে। এই ছবির দিকে যদি তাকাও, একটা পর্ব থেকে দুই দিক দিয়ে দুইটা পাতা বের হয়েছে। এখানেও একটা পর্ব থেকে দুই দিকে দুইটা পাতা বের হয়েছে। এটা হচ্ছে প্রতিমুখ ধরনের এবং দুইটা একদম দুইটার অপোজিট হিসেবে তারা রয়েছে। আরেকটা হচ্ছে আবর্তক, যখন একটা পর্ব থেকে দুইয়ের অধিক করে পাতা তৈরি হয় বা বিন্যস্ত হচ্ছে। দেখো এই উদ্ভিদটার এই পর্বের দিকে যদি তাকাও, এই পর্বটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। এদিক থেকে একটা পাতা, এদিক থেকে একটা পাতা, এদিক থেকে একটা পাতা। দেখো এই তিনটা পাতা কিন্তু বের হয়েছে এই একটা পর্ব থেকে, এবং তারা কিভাবে রয়েছে, পুরো কাণ্ডটাকে ঘিরে রয়েছে, তাই না? এই যে ঘিরে রয়েছে, এই জন্য সেটাকে আমরা বলছি আবর্তক ধরনের। এটা হচ্ছে সেই ফাইলোট্যাক্সি বা পত্র বিন্যাস। কাণ্ডের মধ্যে যখন পাতা আটকে আছে তখন তারা কিভাবে বিন্যস্ত হয়ে আছে, এই বিন্যাসের উপর ভিত্তি করে কিন্তু এক একটা গাছকে এক এক রকম দেখা যায়। আচ্ছা, এখন আমরা চলে যাই ফুল সম্পর্কে। আমরা এতক্ষণ মূল সম্পর্কে জেনেছি, কাণ্ড সম্পর্কে জেনেছি, পাতাও সম্পর্কে জেনেছি। এখন জানবো ফুল নিয়ে। দেখো ফুলের মধ্যে কি রয়েছে। ফুলের মধ্যে প্রথমেই রয়েছে ব্র্যাক্ট। ব্র্যাক্টের বাংলা যদি আমি করে ফেলি, ব্র্যাক্টের বাংলা হচ্ছে মঞ্জরি পত্র। মঞ্জরি পত্র। আচ্ছা, এখন দেখি ব্র্যাক্টের পরে আর কি রয়েছে। পুষ্পাক্ষ। পুষ্পাক্ষকে ইংলিশে বলা হয় হচ্ছে তার যেই ফ্লোরাল অ্যাক্সিস বা যেই অংশটার অক্ষটার উপরে ফুলটা বসে থাকবে, ফুলের অন্যান্য স্তবকগুলা সাজানো থাকবে। এখন অন্যান্য স্তবক কি বা অন্যান্য অংশগুলো আসলে কি? ফুলের বাকি স্তবকগুলো বা অংশগুলোর মধ্যে প্রথমে রয়েছে ক্যালিক্স, এটাকে বাংলা করলে আমরা পাবো হচ্ছে বৃতি। এরপরে রয়েছে এপিক্যালিক্স, এটা হচ্ছে উপবৃতি। কিছু কিছু ফুলের মধ্যে আমরা উপবৃতি দেখতে পাই, যেমন মনে করো জবা, জবাতে আমরা উপবৃতি দেখি। আচ্ছা, এরপরে দেখো রয়েছে করলা। করলা মানে হচ্ছে দল মণ্ডল। দল বলতে বোঝাচ্ছে পাপড়ি, এবং দল মণ্ডলকে আমরা বলছি করলা। সবগুলো পাপড়ি মিলে করলা তৈরি করছে। আচ্ছা, এরপরে রয়েছে পুংস্তবক, যেই অংশ থেকে পরাগরেণু তৈরি হবে সেটা হচ্ছে পুংস্তবক। এবং রয়েছে স্ত্রীস্তবক, যেটার ভেতরে ডিম্বাণু তৈরি হবে, ডিম্বক থাকবে, সেটা হচ্ছে স্ত্রীস্তবক। আচ্ছা, এখন আমরা যদি একটা ফুলের ছবি দেখি তাহলেই আমরা জিনিসটাকে আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। দেখো এখানে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি পুষ্পাক্ষ, তাই না? এই যে অংশটা, এই অংশটার উপরে সবকিছু বাকি স্তবকগুলো বিন্যস্ত রয়েছে। তার মানে ক্যালিক্স, করলা, পুংস্তবক, স্ত্রীস্তবক সবকিছু এই পুষ্পাক্ষের উপরে থাকছে। ওকে, এরপরে চলে যাই, রয়েছে ব্র্যাক্ট। আমি এই লেখাটা যদি, রংটা যদি মুছে দিই তাহলে দেখতে পাবো ব্র্যাক্ট কোনটা। দেখো এই যে ছোট্ট একটা অংশ দেখতে পাচ্ছি, এই অংশটাকে আমরা বলছি ব্র্যাক্ট। এখন এটাকে ব্র্যাক্ট বলার কারণ কি? কারণ হচ্ছে ব্র্যাক্টের সংজ্ঞা বা মঞ্জরি পত্রের সংজ্ঞাতেই আমরা জানতে পারবো যে ছোট একটা পাতার মতো অংশ, যদি পাতার মতো অংশের উপরে যদি একটা ফুল জন্মায় তখন সেটাকে আমরা বলি মঞ্জরি পত্র। মানে মনে করো এইখানে একটা ছোট পাতার মতো অংশ রয়েছে, এই পাতার কক্ষ হচ্ছে এই জায়গাটা, এই জায়গার উপর থেকে যদি ফুল আসে তখন এটা হচ্ছে এই ফুলটার মঞ্জরি পত্র। এবং ফুলের নিজস্ব ক্যালিক্স থাকবে, সেটা ঠিক আছে, কিন্তু এই ব্র্যাক্ট হচ্ছে একটা এক্সট্রা অংশ। আচ্ছা,
এখন এই একটা জিনিস ইম্পর্টেন্ট ভাবে মনে রাখতে হবে যে ব্র্যাক্ট আসলে সব ফুলে থাকে না, কিছু ফুলে থাকে, কিছু ফুলে থাকে না। আবার কিছু কিছু ফুলে উপমঞ্জরি পত্র থাকে। উপমঞ্জরি পত্র যদি থাকে তখন সেটাকে আমরা বলি হচ্ছে ব্র্যাক্টিওল। এবং সব ধরনের ফুলের মধ্যে আমরা ব্র্যাক্টিওল এগুলো কিন্তু দেখতে পাই না। আচ্ছা, এখন দেখো এরপরে কি রয়েছে, এরপরে রয়েছে সেপাল। আমরা তো ক্যালিক্স পড়েছি, এপিক্যালিক্স পড়েছি, কিন্তু কোথাও তো সেপাল পড়লাম না। সেপালটা কি? সেপাল জিনিসটা হচ্ছে বৃত্তাংশ। আমরা সেপালকে বলি বৃত্তাংশ। যখন ক্যালিক্সের প্রত্যেকটা অংশকে আলাদা করে আমরা চিহ্নিত করি তখন সেটাকে বলি বৃত্তাংশ বা সেপাল। তার মানে অনেকগুলো সেপাল মিলে ক্যালিক্স তৈরি করছে। আচ্ছা, এরপরে দেখো কি রয়েছে, এরপরে রয়েছে পেটাল। পেটাল হচ্ছে করলার অংশ বা পাপড়ি। সো পেটালটা হচ্ছে আসলে তার পাপড়ি, এবং অনেকগুলো পাপড়ি মিলে কি তৈরি করে, দলমণ্ডল তৈরি করে, যেটা হচ্ছে এই করলা। তার মানে অনেকগুলো পেটাল মিলে করলা তৈরি করছে। এরপরে দেখো রয়েছে ওভারি। ওভারি হচ্ছে সেই গর্ভাশয়টা যেটা স্ত্রী স্তবকের অংশ, এবং স্ত্রী স্তবকের মধ্যে রয়েছে এই গর্ভাশয়, তারপরে রয়েছে এই গর্ভদণ্ড, এবং এইটুকু হচ্ছে তার গর্ভমুণ্ড। এই পুরোটা অংশই হচ্ছে স্ত্রী স্তবক। এরপরে রয়েছে স্টাইল। স্টাইল হচ্ছে গর্ভদণ্ড, এবং এটা হচ্ছে স্টিগমা বা গর্ভমুণ্ড যেটাকে আমরা বলি। এরপরে দেখো রয়েছে অ্যান্থার। অ্যান্থার, এরপর রয়েছে ফিলামেন্ট। অ্যান্থারটা হচ্ছে তার পরাগধানী, এবং ফিলামেন্টটা হচ্ছে তার পুংস্তবকের যে পুংদণ্ড। তো তার মানে আমরা বুঝতে পারলাম অ্যান্থার ফিলামেন্ট নিয়ে হচ্ছে এই পুংস্তবক তৈরি, স্টিগমা, স্টাইল, ওভারি, এই তিনটা জিনিস নিয়ে হচ্ছে স্ত্রী স্তবক তৈরি। তো ফুল সম্পর্কে আমরা এই সব কিছু কিন্তু এখন জেনে গেলাম। এখন আমাদের যা যা বাকি জিনিস যা জানতে হবে যে এই ফুলগুলো কিভাবে বিন্যস্ত থাকে, এখানে যে দল রয়েছে, সেপাল রয়েছে, তারা কিভাবে বিন্যস্ত থাকে, তাদের পুংস্তবক কিভাবে থাকে, বা স্ত্রী স্তবক কিভাবে থাকে, এই সব জিনিস আমরা পরবর্তী ভিডিওতে কিন্তু জানতে পারবো। তো আশা করি এই ভিডিওতে আমরা যে উদ্ভিদের মূল, তারপর বিভিন্ন ধরনের কাণ্ড, রূপান্তরিত কাণ্ড, পত্রবিন্যাস, তারপরে ফুল সম্পর্কে জানলাম, পাতা কিভাবে বিন্যস্ত রয়েছে সেটা সম্পর্কে জানলাম, যৌগিক পত্র কি কি ধরনের হতে পারে সেটা সম্পর্কে জানলাম। এই সব কিছু তোমরা আশা করি বুঝতে পেরেছো। তবুও তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবে, আর আশা করি তোমরা পরবর্তী ভিডিওগুলো মন দিয়ে দেখবে।